আমার ছেলের এত বড় ক্ষতি কেন হলো মাবুদ? ও তো কখনো কারো ক্ষতি করেনি, তবে কেন এত বড় শাস্তি পাচ্ছে ও? শর্মিলা চৌধুরীর এই আর্তনাদ করিডোরের নিস্তব্ধতা ভেঙে চৌচির করে দিচ্ছে। তার চোখ দিয়েও অবিরাম জল গড়িয়ে পড়ছে। রহমান চৌধুরী একপাশে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছেন। গত কয়েক ঘন্টায় মানুষটা একদম নিঃশেষ হয়ে গিয়েছে। তার গম্ভীর চেহারায় ছেয়ে আছে একরাশ হাহাকার। কুলাঙ্গার সন্তানের জীবন প্রদীপটি আজ নিরাপিত্ত হওয়ার পথে। উনি যে পারছে না সহ্য করতে। সন্তান যতই কুলাঙ্গার হোক, সন্তান তো। তুন্না সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে সে। আশ্চর্য ব্যাপার, চোখ দুটো শুকনো, চোখে জল নেই, কিন্তু ভেতরে যেন প্রলয় বয়ে যাচ্ছে। এমন কেন হচ্ছে? তুন্নার সাজানো পৃথিবীটা আজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কেন? ঘৃণিত মানুষটার জন্য বুকটা হাহাকার করার কারণ কি? অবশ্য অন্যের দুঃখে তো তুন্না বরাবরই দুঃখী। তবে কি সবটাই মনুষ্যত্ব, নাকি সামথিং এলস? তুন্নার কি অধ্যায়ের জন্য করুণা হচ্ছে? হয়তো হ্যাঁ, নয়তো সে অধ্যায়কে ভালোবাসে। নিজের ভাবনার উপর রাগ হয় তুন্নার, ভালোবাসা। এই লোকটার উপর করুণা ভিন্ন আর কিছুই আসে না। ভালোবাসার জন্মানো তো ভিন্ন বিষয়। তুন্না শর্মিলা চৌধুরীর দিকে তাকালো একবার। আজকে কথাকথিত এই শাশুড়ি মা ওর সাথে দুর্ব্যবহার করছে না কেন? কটু কথা শোনাচ্ছে না কেন? তুন্নাকে এখানে দেখে ওনার কি রাগ হচ্ছে না? ছেলের চিন্তায় ওনার অহংকার এত দ্রুত চূর্ণ হয়ে গেল? আইসিইউর দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসতেই সবাই একসাথে ঘিরে ধরল ভদ্রলোককে। শর্মিলা চৌধুরী টলমল পায়ে এগিয়ে গিয়ে ডাক্তারের হাত চেপে ধরলেন। উনি নিজে একজন ডাক্তার। ডাক্তারদের মানসিকভাবে শক্ত হতে হয়, কিন্তু তিনি শক্ত থাকতে পারলেন না। উদ্ঘৃণ্য কণ্ঠে শুধালেন, আমার ছেলে কেমন আছে ডাক্তার সাহেব? বয়স্ক ভদ্রলোকের মুখে কোনো আশার আলো পরিলক্ষিত হলো না। শর্মিলা চৌধুরীর বুকটা মোচড় দিয়ে উঠল। ফের ব্যাকুল হয়ে বললেন। কি হলো বলুন? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে বললেন, পেশেন্টের কন্ডিশন অত্যন্ত ক্রিটিক্যাল। ইন্টারনাল ড্যামেজ হয়েছে প্রচুর, ব্রেন ইনজুরিটাও বেশ গভীর। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আগামী 24 ঘন্টা না কাটলে কিছুই বলা যাচ্ছে না। আপনারা দোয়া করুন। এই কথা শোনার সাথে সাথেই শর্মিলা চৌধুরী এক চিৎকার দিয়ে জ্ঞান হারালেন। স্বামী আর আদিল মিলে ধরাধরি করে ওনাকে দ্রুত জরুরি বিভাগের দিকে নিয়ে গেল। তুন্না নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে দেখলো কেবল। তার এই মহিলার দুঃখে দুঃখিত হতে ইচ্ছা করছে না। রহমান চৌধুরী ধীরে ধীরে তুন্নার পাশে গিয়ে দাঁড়ালেন। তুন্নার কাঁধে হাত রেখে বললেন, মারে, তুই কি ওকে ক্ষমা করতে পারবি না? তুন্না জবাব দিল না। ক্ষমা করার প্রশ্ন আসছে কেন এই মুহূর্তে? মানুষটা বেঁচে থাকলে ভাবা যাবে। ক্ষমা মহৎ গুণ, সেই গুণ সকলে আয়ত্তে করতে পারে না। তুন্না পারবে কিনা সন্দেহ, তবু বিচ্ছেদের পর সে চেষ্টা করবে। রহমান চৌধুরী ফের আহত কণ্ঠে বললেন, ও যদি আর না ফেরে? বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। কান্নার তোরে ওনার শরীর দুলছে। এই বয়সী নারীদের কান্না সহ্য করা গেলেও এই বয়সী পুরুষদের কান্না সহ্য করা যায় না। অসহ্য অনুভূতি হলো তুন্নার। তুন্নার ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠল। সে কোনো কথা বলতে পারল না। কি বলে সান্ত্বনা দিবে সে? তার শব্দ ভাণ্ডারের এই অসহায়ত্ব পিতাকে সান্ত্বনা দেবার ভাষা নেই। ভীষণ শব্দ সংকটে পড়ে গেল তুন্না। আচ্ছা, মানুষের জীবনটা এমন কেন? জীবনের যেন কোনো মূল্যই নেই। এই আছে তো এই নেই, অথচ লোকে এই জীবনকেই মানুষ অমূল্য ভেবে বসে। জীবন নামক পাখিটা যে যে কোনো সময় খাঁচা ছেড়ে বেরিয়ে যেতে পারে, তা যেন কিছু মানুষ কল্পনাতেও আনতে পারে না। তার কত অহংকার, কত গর্ব! নিজেকে নিয়ে অহংবোধে পূর্ণ মানুষটা এখন অক্সিজেনের নল মুখে নিয়ে নিথর হয়ে পড়ে আছে। তুনার ইচ্ছা করছে আইসিইউর দরজা ভেঙে ভেতরে ঢুকে ওকে বলতে, উঠে দাঁড়ান অধ্যায় চৌধুরী, আপনার সাথে আমার অনেক ঝগড়া বাকি, আপনাকে অনেক ঘৃণা করা বাকি। আপনি এভাবে হেরে যেতে পারেন না। আমার সাথে হিসাব না মিটিয়ে আপনি পালিয়ে যেতে পারেন না। হাসপাতালের দেওয়াল ঘড়িটা টিকটিক শব্দে ঘোষণা করছে সময়ের প্রভাব বার্তা। তুনা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বড্ড অসময়ে নাটকটা শেষ করে দিলেন অধ্যায়। আমাকে মুক্তি না দিয়ে আপনি যেতে পারেন না।
মধ্যরাতে আকাশে তারা নেই। তুন্না সেখানে ঘুরে দাঁড়িয়ে রইল। পাথরের অনড় হয়ে সে এক দৃষ্টিতে দেখতে লাগলো কাচের দেওয়ালের ওপারে শুয়ে থাকা নিথর দেহটিকে। করিডোরের টিউব লাইটটা কিছুক্ষণ পর পর ঝিনঝিন শব্দ করছে। লাইটটার বোধহয় আয়ু শেষ। মানুষের আয়ু যখন শেষ হয়ে যায় তখন সেও কি এরকম কোনো শব্দ করে? অধ্যায় কি মরার আগে এই জাতীয় কোনো শব্দ করবে? কে জানে। তুন্না শুনছে মরার আগে মানুষ যাদের সাথে অন্যায় করেছিল তাদের কাছে ক্ষমা চায়। অধ্যায় কি তার কাছে ক্ষমা চাইবে? তুন্না কি একজন মৃত্যু পথযাত্রীকে ক্ষমা করে দিতে পারবে না? তুন্না হঠাৎ খেয়াল করে সে মনে মনে নিশ্চিত হয়েছে যে অধ্যায় মরে যাবে। বিচ্ছেদের আগে স্বামী মারা গেলে সে তো বিধবা হবে। আচ্ছা, সে এত স্বার্থপর কেন? একজন মানুষের এমন করুণ সময়ে কেবল নিজের কথা ভাবতে তার লজ্জা লাগছে না? রহমান চৌধুরী সাহেব করিডোরের শেষ মাথায় একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন। ওনার কোলে একটা তসবি, আঙ্গুলগুলো চলছে না, স্থির হয়ে আছে। শয়তানরা যখন মানুষের ঈমান চুরি করতে আসে তখন নাকি মানুষের হাত পা এভাবে পাথর হয়ে যায়। রহমান চৌধুরী সাহেবের কি ঈমান চুরি হচ্ছে? ওনার একমাত্র ছেলেটা আইসিইউর নামের একটা কাচের ঘরে শুয়ে আছে। ওর মুখে নল লাগানো, দেখে মনে হচ্ছে একটা রোবট। মানুষ আর রোবটের মধ্যে পার্থক্য কি? মানুষের প্রাণ থাকে, রোবটের থাকে না। অধ্যায়ের কি প্রাণ আছে নাকি কেবল দেহখানা পড়ে আছে বেডে? ওনার প্রাণোচ্ছল ছেলেটা কি সুস্থ হবে না? শর্মিলা বেগমকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে পাশের কেবিনে রাখা হয়েছে। চারিদিকে বিধ্বস্ত অবস্থা। তুন্না হাসপাতালের বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বসন্তকালের বৃষ্টির আলাদা একটা সুঘ্রাণ আছে, তবে এই বৃষ্টির কোনো ঘ্রাণ নেই, কিন্তু একটা বিষণ্ণতা আছে। হঠাৎ তুন্নার মনে হলো তার পেছনে কেউ একজন দাঁড়িয়েছে। কে দাঁড়িয়ে আছে? কেন? আজ তুন্না ঘাড় ঘুরিয়ে দেখলো কেউ নেই। ভ্রম, খুবই জীবন্ত ভ্রম। মানুষের মন যখন খুব বেশি অস্থির থাকে তখন সে অনেক কিছু দেখে যা আসলেই নেই। তুন্না ভিড় করে বলল, অধ্যায় সাহেব কি মরে যাবেন? পেছন থেকে একটা পুরুষালী শান্ত গলা শোনা গেল। মানুষ মরণশীল তুর্না, সবাইকেই মরতে হবে। তুন্না চমকে পেছনে তাকালো। তার হৃৎপিণ্ডটা লাফাচ্ছে দ্রুত গতিতে। সে কি ভয় পেয়েছে? মানুষ যখন অনেক বেশি ততস্থ থাকে তখন সামান্য বিষয়েও খুব ভয় পায়। আদিল গম্ভীর মুখ করে তুন্নার পেছনে এসে দাঁড়িয়েছে। আদিলের চোখে চশমা নেই, চশমা ছাড়া ওকে কেমন অচেনা লাগছে। আদিল হাসার চেষ্টা করলো, যদিও এই পরিস্থিতিতে হাসাটা এক ধরনের অপরাধ, তবুও পরিস্থিতি স্বাভাবিক করার সূক্ষ্ম এক চেষ্টা। আদিল নম্র মুখে বলল, কেমন আছো তুর্না? তুন্না আরেক দফা চমকিত হলো। এই পরিস্থিতিতে এহেন প্রশ্ন বেশ অপ্রাসঙ্গিক। আদিল কি রসিকতা করছে? কিন্তু সে এরকম ছেলে নয়। তুন্না বিরস মুখে ক্ষীণ স্বরে বলল, ভালো। এই ভালো মূলত ভালো না। এই তথ্য সহজেই ধরে ফেলল আদিল। সে ভনিতা না করেই বলল, তোমার কাছে অধ্যায় একজন অপরাধী, তাই না তুর্না? তুন্না জবাব দিল না। মৃত্যু পথযাত্রী একটা মানুষকে অপরাধী বলতে ইচ্ছা করছে না তার। সে মাথা নিচু করে রাখলো। আদিল বলল, কিন্তু এই অপরাধীটাকে তুমি যতটা জানো তার থেকেও অধিক বেশি অপরাধ করেছে। তুন্না সচকিত হলো। আরো অধিক অপরাধ? কি সেটা? মারামারি, খুন, ধর্ষণ, নাকি আরো কোনো বড় অপরাধ? সে বেশ কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। অপরাধের বিস্তারিত জানতে আগ্রহ হচ্ছে তার। আদিল গম্ভীর কণ্ঠে বলল, যেই আমাকে এত মহান ভাবছো তুমি, আমি এতটা মহান নই। যেই কাজগুলো করে আমি তোমার কাছে মহান হয়েছি সে মহান হবার উপযুক্ত কিছু নয়, কিংবা যদি হয়েও থাকে সেই মহানত্ব আমার নয়। তুন্না অবাক হয়ে বলল, মানে তোমাকে আজ অব্দি যতটা শেল্টার দেওয়া হয়েছে সেগুলোর কিছুই আমি দেইনি। আপনি দেননি? তুন্নার কণ্ঠ থেকে যেন বিস্ময় ঝরে ঝরে পড়ে। মানে কি? লোকটা কি বলছে সব? উনি শেল্টার দেন কি মানে কি? উনি তো তুন্নাকে ঢাকা শহরে বেঁচে থাকার খুঁটি শক্ত করতে সাহায্য করছে, নয়তো তুন্না এই শহরে কবেই হারিয়ে যেত। এত কিছু করার পরও মানুষটা অস্বীকার করছে কেন? কি কারণে? আদিল মাথা ঝাঁকিয়ে বলল, না, আমি দেইনি। আমি কেবল সামনে থেকে পরিচালনা করেছিলাম। তোমাকে সাহায্য অন্য কেউ করেছে। তুন্না কাঁপা কাঁপা গলায় বলল, কে করেছে? অধ্যায়। মানে মানেটা হচ্ছে তার নির্দেশেই আমি তোমাকে সাহায্য করেছি। ওনার নির্দেশে? কি বলছেন এসব? যা সত্যি তাই বলছি। তুন্না তাচ্ছিলের হাসি হাসলো।
তার নিজেকে কেমন বোকা এবং উন্মাদ মনে হচ্ছে। সে এলোমেলোভাবে হাসতে লাগলো। আদিল বিস্মিত হয়ে বলল, হাসছো কেন? উনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন, আবার উনি আমাকে অন্যত্র নিরাপদে থাকার ব্যবস্থা করে দিলেন। এই প্রহসনের মানে কি? না মানে কিছুই না। আর তুমি ভেবে বলো, অধ্যায় তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? তুন্না মাথা নাড়িয়ে না বোঝালো। আদিল বলল, তবে উনি আমাকে বাড়ি থেকে বের না করে দিলেও ওনার মা দিয়েছেন, এবং ওনার মা ওনার সামনে আমাকে অপমান করেছেন। উনি আমার অবস্থাটা দেখতে অবধি আসেননি। আসার পরিস্থিতি ছিল না তুর্না। মানেটা কি? শর্মিলা আন্টি অধ্যায়কে মাথার দিব্যি দিয়েছিল, বলেছিল ও যদি তোমার পাশে দাঁড়ায় তবে উনি মারা যাবেন। অধ্যায় আন্টিকে ভীষণ ভালোবাসে, সে খুব ভয় পেয়েছিল, এই জন্য তোমার পাশে দাঁড়াতে পারেনি। তুন্নার ভাবনাগুলো এলোমেলো হতে শুরু করলো দ্রুত। প্রায় উদ্ভ্রান্তের মতো নাক টেনে সে বলল, আচ্ছা মেনে নিলাম ওনাকে মাথার দিব্যি দেওয়া হয়েছিল, কিন্তু এর পরেও তো আমার কোনো খোঁজ উনি নেননি। রাতের বেলা আমাকে ওনার মা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। তাছাড়া উনি তো আমার সাথে কখনো সংসার করতে চাননি। তুন্না ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বসে পড়ল ফ্লোরে। ভেজা ফ্লোরে বসে তার শরীরের অনেকটা ভিজে গিয়েছে। আদিল উদাস গলায় বলল, অধ্যায় কিন্তু কখনোই তোমার সাথে সংসার করবে না এমন কিছুই ভাবিনি। সে তোমাকে পছন্দ করেনি, এই জন্য তোমার সাথে বাজে ব্যবহার করেছে, কিন্তু সংসার করবে না এমন চিন্তা ওর কখনোই ছিল না। আসলে কি বলতো, ও জীবন নিয়ে কখনোই সিরিয়াস ছিল না, তখন হুট করে বিয়ে দেওয়া হলো ওর অপছন্দের মেয়ের সাথে। আচ্ছা তুমিই বলো, তখন মেনে নেওয়া কি এত দ্রুত সম্ভব? ও মানতে পারেনি। সময়ের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যেত, কিন্তু সব সমস্যার সৃষ্টি করলেন শর্মিলা আন্টি। এছাড়া উনি অধ্যায়কে বলেছিলেন যে তোমাকে গাড়িতে করে গ্রামে পাঠিয়ে দেবেন, কিন্তু তুমি গ্রামে যাওনি। অধ্যায় আমাকে ফোন করে বলেছিল যাতে তোমাকে নিরাপদে পৌঁছে দিই, কিন্তু আমি তোমাকে রাস্তায় পেয়েছিলাম, তখন অধ্যায়ের কথাই বাড়িতে যাই, ভর্তির ব্যবস্থা করিয়ে দিই। সবটা অর্ধাই করতো, তা না হলে সেটাতে তুমি কোথায় আছো, কিভাবে আছো, বাইরে আছো না বাড়িতে আছো, আমি কিভাবে জানতাম? আদিল কথা শেষ করে প্রলম্বিত শ্বাস ছাড়ল। তুন্না অনুভূতি শূন্যের মতো বসে আছে। সে আদিলের দিকে তাকালো না। তার কেমন যেন কষ্ট হচ্ছে, অবনীয় কষ্ট। আদিল ফের বলল, তাছাড়া তুমি যে দুইটা টিউশনি করাও সেটাও অধ্যায় জোগাড় করে দিয়েছে, দুইটাই অধ্যায়ের আত্মীয়দের বাড়ি, এজন্য এত মোটা টাকা বেতন দেয় তোমাকে। চমক যেন শেষ হচ্ছে না তুন্নার। সহপাঠীরা টিউশন করায় কেউ এত টাকা পায় না। তুন্নার তখনই একটু খটকা লেগেছিল, কিন্তু বাড়তি বেতন দেওয়ার জন্য বাচ্চার অভিভাবককে প্রশ্ন করা যায় না। তুন্না এজন্য চুপ করে থেকেছে। অধ্যায়ের কোনো আত্মীয়ের সাথে তুন্নার পরিচয় নেই। তাদের বিয়েতে কেউ উপস্থিত ছিল না, তবে একজন ছাত্রীর মা তুন্নাকে বিশেষ খাতির করত। খুঁটিয়ে খুঁটিয়ে পরিবার, বিয়ে, শ্বশুরবাড়ি নিয়ে বিস্তর প্রশ্ন করত। এই তবে কারণ, এটাই তবে রহস্য। তুন্নার নিজেকেই কেমন যেন অপরাধী মনে হতে শুরু করলো। আদিল আবার বলল, যাই হোক তুমি চিন্তা করো না, অধ্যায় খুব জেদি ছেলে, ও এত সহজে মরবে না। ও জানে মরে গেলে ওর বউটা অন্য কারোর সাথে প্রেম করবে, এই হিংসে থেকেই ও বেঁচে ফিরবে, দেখে নিও। আদিলের এই বাজে রসিকতার কোনো উত্তর দিল না তুন্না। কিচ্ছুটি বলল না। তার চোখের কোণে এক ফোঁটা জল জমেছে। এই এতক্ষণ পরে তার চোখ দিয়ে নামতে চাইছে জলধারা। সেই জলধারা বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল। বৃষ্টির জল আর চোখের জলের স্বাদ কি এক? সমুদ্রের নোনা জলের মতো। আকাশ কি খুব মন খারাপ হলে কাঁদে? কেটে গেছে 7 দিন। এই 7 দিনে তুন্নার জীবনে এক বড় বিপর্যয় ঘটে গেল। তার চোখে অপরাধী স্বামীটি এখন মৃতপ্রায় অবস্থা। ডাক্তারের ভাষ্যে সে এখন কোমায় আছে। মাথায় অতিরিক্ত আঘাতের কারণে অনির্দিষ্ট কালের জন্য কোমায় চলে গিয়েছে সে। মুখের এক পাশের অংশে কাচবিদ্ধ হয়ে খুবই বাজে অবস্থা হয়েছে। ছেলের এরূপ দেখে শর্মিলা চৌধুরী এবং রহমান চৌধুরী ভেঙে পড়লেন একেবারে। একমাত্র সুদর্শন ছেলেটার কি রূপ দশা! এত করুণ অবস্থা মানতে সে খুবই কষ্ট হচ্ছে তাদের। মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত তারা। অধ্যায় কেমন নিথর হয়ে শুয়ে আছে। ডাক্তাররা একে বলে কোমা। গাল ভরা সব নাম, সেলিব্রিটি, কন্ট্রাক্ট, রেটিকুলার অ্যাক্টিভেটিক সিস্টেম, কি সব জটিল কথা। কিন্তু সহজ কথা হলো, অধ্যায় এখন আর এই জগতের মানুষ না। সে হারিয়ে গেছে এই বিশ্ব ভুবন থেকে।
তার বসবাসের স্থানে আলো নেই, কোলাহল নেই, মানুষ নেই, আছে শুধু এক অনন্ত নিশ্চয়তা। তার ব্যথার কোনো বোধ নেই, ভ্রু কুঁচকানোর ক্ষমতাটুকু তার মস্তিষ্কে সযত্নে বিসর্জন দিয়েছে। সে কি তুন্নার কণ্ঠ শুনতে পায়? তুন্না যখন তার কানের কাছে মুখ নিয়ে ধরা গলায় ডাকে, তখন কি তার অবচেতন মনে কোনো ঢেউ ওঠে, নাকি সে এক অন্ধকার গোলক ধাঁধার পথ হারিয়ে ঘুরপাক খাচ্ছে? অধ্যায়ের গালের এক পাশে ব্যান্ডেজ, কাছের টুকরোর হওয়া ক্ষতগুলো ঢেকে রাখা হয়েছে। কোমা থেকে ফেরার পথটা বড় বিচিত্র। কেউ ফিরে আসে দুদিনেই, কেউ আবার বছরের পর বছর কাটিয়ে দেয় এক অদ্ভুত ঘুমের রাজ্যে। অধ্যায় কি ফিরবে? কে জানে, হয়তো হ্যাঁ, আবার হয়তো না। মানুষের ভাগ্য বড় অদ্ভুত জিনিস। সেই ভাগ্যের উপর নির্ভর করে আপনজনরা কেবল অপেক্ষা করতে পারে। অপেক্ষা করা ছাড়া মানুষের আসলে আর করারই বাকি আছে। বাকিটা উপরওয়ালার হাতে। অধ্যায়কে ঢাকায় আনা হয়েছে। একটা নামী প্রাইভেট হসপিটালে সারাক্ষণিক সেবা দেওয়া হচ্ছে তাকে। ডাক্তার বলেছে এই অবস্থা থেকে রোগীর যে কোনো সময় ফিরে আসতে পারে, আবার নাও আসতে পারে। আচ্ছা, অধ্যায় না ফিরে এলে তুন্নার জীবনটা কেমন হবে? তুন্না সে কথা জানে না, তবে অধ্যায়ের জন্য তার করুণা হয়। এত দম্ভ কি সুন্দরভাবে মাটিতে মিশে গেল, তাই না? লোকটার অকারণ ঝগড়াগুলো স্মরণে আসে তার। কি ছেলে মানুষই সে, সব ঝগড়ার বিষয় মনে পড়লেই তুন্নার বুক পড়ে জল গড়াতে চায় দু চোখ দিয়ে। আবার পরক্ষণেই নিজকে সামলে নেয় তুন্না। অধ্যায়ের সাথে যেই অ্যাক্সিডেন্ট ঘটেছে তা অবশ্যই অত্যাধিক মর্মান্তিক, কিন্তু এর জের ধরে তার সুচারু স্ত্রী হয়ে ওঠার বিষয়টি দৃষ্টিকটু এবং মন বিরুদ্ধ। অধ্যায়কে সে ক্ষমা করে দিয়েছে, কিন্তু কাউকে ক্ষমা করা দেওয়া মানেই সারা জীবন তার সাথে সংসার করা নয়। অথচ মুক্তির উপায়ও জানে না তুন্না। প্রায় 10 দিন হতে চললো ভার্সিটিতে যায় না তুন্না। এতে যে তাকে অনেক সমস্যার মুখে পড়তে হবে সে কথা দারুণ সত্য। এখন অধ্যায়কে যেহেতু ঢাকায় আনা হয়েছে, সেহেতু তুন্না হোস্টেলে ফিরে যেতেই পারে, কিন্তু মানসিকভাবে চরম বিপর্যস্ত একজন পিতাকে এহেন প্রস্তাব কিভাবে দিবে তুন্না? কিন্তু তাকে যে এই শহরে টিকে থাকতে হবে, এবং সেটা লড়াই করেই। অধ্যায়কে ঢাকায় আনতে আনতে সন্ধ্যা হয়ে গেল। শাম্মী আর আদিল সর্বাত্মক সাহায্য করেছে। নিজেদের খাওয়া ঘুম ফেলে আহত মন নিয়ে সেবা শুশ্রূষা করেছে। আদিল বন্ধু হয়ে এত কিছু করতে পারলে তুন্না কেন পারবে না? সে তো বিয়ে করা বউ, হোক না নামমাত্র, তবুও। সেই তবুওটাকে মন থেকে দূরীভূত করতে নিজের সাথে বেশ যুদ্ধ করতে হলো তুন্নাকে। রহমান চৌধুরী হাসপাতালের করিডোরের একটা চেয়ারে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি এ কালে বড় কোনো ব্যবসায়ী ছিলেন, এবং মনে হচ্ছে তিনি এক ভীষণ বৃদ্ধ, যিনি নিয়তির সাথে লড়াই করতে করতে খুব ক্লান্ত। তুন্না ওনার পাশে গিয়ে দাঁড়ালো। রহমান চৌধুরী করুণ চোখে তাকালেন, নিমেষ চিত্তে বললেন, তুর্না বসো। তুন্না বসলো না, তার বুকটা ভার হয়ে এলো। এই মানুষটি যখন পরম স্নেহে তাকে তুমি থেকে তুই সম্বোধন করেছিল, তখন সত্যিকার অর্থেই নিজের বাবাকে খুঁজে পেয়েছিল সে। আজ কি সেই সম্পর্ক আবার কৃত্রিমতার ছোঁয়া পেল? অবশ্যই। এই মানুষটার বুকের ভেতর এখন কত বড় ঘূর্ণিঝড় চলছে। তিনি তো বাবা। সে মৃদুস্বরে বলল, বাবা, আপনার শরীরের অবস্থা তো ভালো না, এবার বাসায় গিয়ে একটু বিশ্রাম নিন। রহমান চৌধুরী শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইলেন, তারপর হুট করে বললেন, তোমাকে যখন আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন আমি ছিলাম না। এখন দেখো সেই বাড়িতে তো কেউ নেই, ঘরটা কাঁ কাঁ করছে। তরুণা, তোমার যদি আপত্তি না থাকে আজ থেকে কি আমার বাড়িতে থাকবে তুমি? খুবই আকুল আবেদন, কিন্তু অপ্রত্যাশিত। তুন্না মাথা নিচু করে রইল। এই প্রস্তাবের কোনো ভিত্তি নেই। শর্মিলা চৌধুরী তাকে সহ্য করতে পারে না, সেটা রহমান চৌধুরীও জানেন। তবুও এই অসহায় বৃদ্ধ একটু খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে। যার নিজেরই বেঁচে থাকার খড়কুটো নেই, সে অন্যের আশ্রয়ী হবে কেমন করে? তুন্না পারবে না। সে সবিনয়ে প্রত্যাখ্যান করলো সেই প্রস্তাব। ধীর স্থির কণ্ঠে বলল, বাবা, আমাকে ক্ষমা করবেন, আমিও বাড়ি যেতে পারবো না। রহমান চৌধুরী অবশ্য এই জাতীয় উত্তরই আশা করেছিলেন, তবুও একটু আশা জেগেছিল মনে।
সেই আশার প্রদীপের সলতেটা এক নিমিষেই নিভে গেল। রহমান চৌধুরী বিষণ্ণ মুখে বললেন, তবে কি করবে? আমি তো হোস্টেলের সিটটা এখনো ছাড়িনি বাবা। তাছাড়া আমার পড়ালেখা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কাল থেকে ভার্সিটি শুরু করতে হবে, ভাবছি আজ হোস্টেলে ফিরে যাব। রহমান চৌধুরী চুপ করে রইলেন। তুন্নার না যাওয়ার আসল কারণটা তিনি জানেন। শর্মিলা মোটও পুত্রবধূকে দেখলে স্বস্তি পাবেন না, বরং তিক্ততা বাড়বে। নিজের স্ত্রীর রুক্ষ মেজাজ সম্পর্কে উনি ভালোভাবেই অবগত আছেন। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বললেন, পড়ালেখাটা জরুরি মা, সেটা করো, আমি তোমাকে জোর করব না। বাবা, আমি নিয়মিত ওনাকে দেখতে আসবো, আপনার সাথেও কথা হবে। নিজেকে একদম একা ভাববেন না। রহমান চৌধুরী স্লান হাসলেন, বললেন, মানুষ জন্মায় একা, মরেও একা। মাঝখানে সময়টুকু শুধু একটু মায়ার খেলা। অধ্যায়ের জন্য প্রার্থনা করো। তুন্না দেখলো বৃদ্ধের চোখ চিকচিক করছে। তার খুব মায়া হলো। অধ্যায় নামের লোকটার উপর তার ঘৃণা নেই, রাগও নেই, আছে শুধু এক বিশাল করুণা। অধ্যায় এখন জগতের ধরাছোঁয়ার বাহিরে, অথচ তাকে কেন্দ্র করে এই জ্যান্ত মানুষগুলো কি প্রচন্ড কষ্টই না পাচ্ছে। রাত 10:10। তুন্না হোস্টেলে ফিরে এসেছে। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দটা এই নির্জন হোস্টেলে কেমন যেন অশুভ শোনাচ্ছে। তুন্না আসার পর থেকেই অন্ধকারে বসে আছে। অন্ধকার তার কাছে এখন বেশ আরামদায়ক মনে হচ্ছে। অন্ধকার মানুষকে আড়াল করে নিজেকে চেনার পথ সহজ করে তোলে। তুন্নার দীর্ঘ দিনের জমানো ক্লান্তিগুলো আজ শরীরের প্রতিটি জয়েন্টে এসে বাসা বেঁধেছে। শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে। অধ্যায় নামের মানুষটা তাকে এক অদ্ভুত দোলাচলের মধ্যে ফেলে দিয়েছে। এই দোলাচল তুন্নার যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, তার যে ভীষণ কষ্ট হচ্ছে। নির্জীব হয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকা মানুষটির জন্য বুকটা হাহাকার করছে। নিজেকে নিয়ে বড্ড ভয় তুন্নার। অধ্যায়কে তো সে চিরজীবনের জন্য মুছে ফেলতে পারছে না, বরং জড়িয়ে যাচ্ছে ভীষণ রকম করে। অসভ্য অধ্যায় এখন সুস্থ থাকলে দাঁত কেলিয়ে হয়তো বলতো, তোর না, এটা আসলে মহাজাগতিক ষড়যন্ত্র। মহাবিশ্ব চায় না আমরা আলাদা হই। আর মহাবিশ্ব, যে মানুষের অস্তিত্ব বিশ্বের মাঝে থেকেও নেই, সে আর মহাবিশ্বের হিসাব করবে কেমন করে? তুন্নাই বা সে সব অযৌক্তিক কথা ভেবে মরছে কেন? তার ভেতরের এক সমুদ্র অভিমান জমে আছে। সেই অভিমানের আস্তরণ ভেদ করার জন্য অধ্যায় বেঁচে থাকবে নাকি সেটাই সন্দেহ। অনেকটা সময় অন্ধকারে বসে রইল তুন্না। এরপর প্রায় রাত 12টার দিকে গোসল করতে গেল সে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তুন্নার চোখ বুঝল। ঠান্ডা জল মাথায় পড়তেই শরীরটা শিউরে উঠল। অদ্ভুত ব্যাপার, এই মুহূর্তে তার কান্না পাচ্ছে না। অধ্যায়ের করুণ এই পরিণতিতে সে আসলে একটুকু কাঁদেনি, এখনো কাঁদছে না। তার বুক চিরে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গোসল শেষে শীতল শরীর মন নিয়ে বেরিয়ে এলো তুন্না। তার ভীষণ শীত করছে। একবার দেওয়ালে ঝোলানো আয়নায় নিজেকে দেখলো তুন্না। চোখের নিচে ডার্ক সার্কেল গাঢ় হয়েছে। তাকে কেমন যেন একটা ভঙ্গুর মানুষের মতো দেখাচ্ছে। তুন্না কবে থেকে এতটা ভঙ্গুর হলো? কার জন্য হলো? অধ্যায় চৌধুরীকে ভেবে ভেবে এতটা অধপতন? নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে তুন্না অনুভব করলো তার মাঝে মুগ্ধ হবার বিশেষ কোনো উপায় নেই। সে আসলে ভীষণ কুৎসিত। তবে কেনই বা অধ্যায় ভালোবাসবে তাকে? এমন অসুন্দরী মেয়েকে ভালোবাসা যায়? নিজেকে নিয়ে হীনমন্যতার ফলস্বরূপ বাম চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তুন্নার। চারপাশ একদম নিঝুম। বাইরে কোথাও হয়তো একটা রাত জাগা পাখি ডাকছে। সেই ডাক শুনতে শুনতে বিছানায় গা এলিয়ে দিল তুন্না এবং কিছু সময়ের ব্যবধানে তলিয়ে গেল গভীর ঘুমে। অনেক দিন পর সে আজ ঘুমাবে, মৃত্যুর মতো গভীর ঘুম। ঘুমের ঘোরে তুন্না দেখলো সে একটা কুয়াশা আচ্ছন্ন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। নদীর জল কাচের মতো স্বচ্ছ, মাথার উপর বিস্তীর্ণ নীল আকাশ। সে অপূর্ব সেই স্থানে একা দাঁড়িয়ে আছে। হঠাৎই নদী থেকে ডুব দিয়ে উঠে এলো এক নারী। পরনে সাধারণ সুতি শাড়ি, চুলগুলো পিঠের উপর ছড়ানো। আশ্চর্য বিষয় হলো নারীটি নদীতে ডুব দিলেও তার গায়ের শাড়িটি ভেজা নয়। কি আশ্চর্য বিষয় এটা!
তন্নার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। কি বিস্ময়কর বিভ্রান্তি দিয়ে গোড়া এই মানবী। তন্না ডাকল, মা। তন্নার গলায় এক আশ্চর্য হাহাকার। মহিলাটি হাসছে, সেই হাসিতে যেন জ্যোৎস্না ঝরছে। তিনি বললেন, তূর্ণা, তুমি কি খুব ভয় পাচ্ছ? তন্না জবাব না দিয়ে কাছে গিয়ে মায়ের হাতটা ধরতে চাইল, কিন্তু দেখলো মা বাতাসের মতো অস্পষ্ট। সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, হ্যাঁ, আমি ভীষণ ভয় পাচ্ছি। কিসের ভয় পাচ্ছ তূর্ণা? মৃত্যুর ভয় পাচ্ছি। আমি আমার নামমাত্র স্বামীর মৃত্যুর ভয় পাচ্ছি। কিন্তু কেন? তুমি তো তাকে ক্ষমা করনি। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। উনি এখন হাসপাতালের বিছানায় কেমন মৃত্যুর মতো পড়ে আছেন। ওনার উপর মায়া হচ্ছে, কিন্তু উনি আমাকে অনেক কষ্ট দিয়েছে মা, অবহেলা করেছে। আমি মুক্তি চেয়েছিলাম, কিন্তু এখন ওনাকে এই অবস্থায় ফেলে যাওয়া কি উচিত? আমি কি খুব বেশি অমানুষ হয়ে যাব? মানুষের মন বড় বিচিত্র জিনিস তূর্ণা। সেখানে দয়া, মায়া আর ঘৃণা পাশাপাশি বাস করে। তুমি এখন ওকে যে সেবাটা দিচ্ছিস, সেটা তোমার দায়িত্ব থেকে দিচ্ছ নাকি ভালোবাসা থেকে দিচ্ছ? আমি জানি না মা, কিচ্ছু জানি না। শোনো তূর্ণা, অসুস্থ মানুষকে সেবা করা পুণ্যের কাজ, কিন্তু সেই পুণ্য করতে গিয়ে নিজের আত্মসম্মান বলি দেয়া ঠিক না। অধ্যায় অসুস্থ হলে তুমি তার মুখোমুখি হবে, তখন দেখবে তোমার মন কি বলে। যদি দেখো তার চোখে সত্যি অনুশোচনা আছে, তবে তুমি তাকে ক্ষমা করতে পারো। ক্ষমা করা মানে কিন্তু আবার একসাথে থাকা নয়। ক্ষমা মানে নিজের মনকে ভারমুক্ত করা। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তবুও একসাথে থাকার কথা ভাবতে পারি না। বাজে স্মৃতিগুলো চোখের সামনে জ্বলজ্বল করে। তোমার আর অধ্যায়ের স্মৃতিগুলো যদি শুধু বিষাক্ত হয়, তবে সেই বিষ পান করে বেঁচে থাকার কোনো মানে নেই। কিন্তু যদি কোথাও এক বিন্দু মধুর অবশিষ্ট থাকে, তবে ভেবে দেখতে পারো, এক জীবনের সামান্য মহৎ হতে ক্ষতি কি? মনে রেখো, কারো সুস্থ হওয়ার অপেক্ষা করাটা করুণা হতে পারে, কিন্তু সেই অসুস্থতাকে পুঁজি করে নিজেকে বন্দি করাটা বোকামি। তুমি তো আমার বুদ্ধিমতী মেয়ে। তন্না বিড়বিড় করে বলল, মা, উনি যদি সুস্থ হওয়ার পর আবার আগের মতো হয়ে যায়? মানুষ কি আর অত সহজে বদলায়? তবে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, পরিবর্তন করে মনোভাব। তুমি আগে তাকে সুস্থ হতে দাও, তারপর সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। প্রকৃতি সব সময় সঠিক বিচার করে। হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল। কুয়াশা আরো ঘন হতে শুরু করলো। মা ধীর পায়ে নদীর উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তন্না চিৎকার করে ডাকলো, মা যেও না, তুমি চলে গেলে আমার বড্ড একা একা লাগে। উত্তর এলো, মানুষ মূলত একা, বড্ড একা। এই পৃথিবীর সবাই একা। চারুকলা অনুজদের সামনে দাঁড়িয়ে আছে তন্না। তার ক্লাস শেষ হয়েছে, তাকে এখানে দাঁড়িয়ে থাকার হুকুম দিয়েছে তিথি, এবং এই হুকুম দিয়ে সে দ্রুত পদে হেঁটে কথায় যেন চলে গিয়েছে। তন্নার ভীষণ বিরক্ত লাগছে। অধ্যায়ের কথা মনে পড়ছে। আচ্ছা, মানুষটার অবস্থা কি পূর্বের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? আজ কি একবার গিয়ে দেখে আসবে? অবশ্য গতকালই তো ফিরল, তবুও মনটা কেমন যেন খচখচ করছে। শরীরের অভ্যন্তরের এই বস্তু নিয়েই হয়েছে যত জ্বালা। তন্নার মাঝে মাঝে মনে হয়, মানুষের দুঃখের কারণ এই মন নামক বস্তুটি। এই বস্তু গিরগিটির চেয়েও অধিকতর দ্রুত রং বদলায়। কেন যে এই বস্তুর খামখেয়ালকে মানুষ উপেক্ষা করতে পারে না কে জানে। তন্নার অভ্যন্তরের ভাবনার মাঝেই এসে গেল তিথি। তার পাশে দাঁড়িয়ে আছে বুলবুল। বুলবুলের মুখ হাস্য উজ্জ্বল, তবে চোখের নিচে ডার্ক সার্কেল বেশ গাঢ় হয়েছে। ঘুমায় না নাকি ঠিকঠাক? তন্নার কেমন যেন অস্বস্তি হলো। বুলবুলের চোখের দৃষ্টি ঠিক সুবিধের নয়, কেমন যেন একটা অবর্ণীয় কষ্ট লেগে আছে চোখে। তিথির সাথে বুলবুলকে দেখে তন্না অবাক চোখে তাকালো। চোখের প্রশ্নাক্ত দৃষ্টি বুঝে নিল তিথি। বলল, শোন তূর্ণা, তোর এই ভাইটি তোর না থাকার দুঃখে তো বনবাসী হচ্ছিল, বারবার আমার কাছে তোর খোঁজ চেয়ে অতিষ্ঠ করে তুলেছিল। তুই এসে অবশেষে আমাকে মুক্তি দিয়ে দিলি ভাই। তন্না অবুঝ নয়। বুলবুলের বিরহের কারণ অনুধাবন করতে পারল সহজেই। তার নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী মনে হতে লাগলো।
একটা মানুষ তাকে নিয়ে এতটা চিন্তা করছে আর তাকে সত্যটা বলতে পারছে না সে। এটা কি ভয়ঙ্কর অন্যায় নয়? বুলবুল তুন্নাকে দেখে বিষণ্ণ হেসে জিজ্ঞেস করল। কেমন আছিস তোর না? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। তুন্নার মনে হলো এই খুব ভালো মূলত ভীষণ খারাপ। বুলবুল যেন চিৎকার করে বলতে চাইছে, তোকে ছাড়া আমি ভালো নেই তোর না, আমার ভীষণ একলা লাগছে। আসলে কি তাই, নাকি তুন্নার অভ্যন্তর ভাবনা এসব? তুন্নার জড়তা সংকোচ কাটাতে তিথি বলল, আচ্ছা তোর কথা বল, আমি এক কাপ কফি খেয়ে আসি। আচ্ছা, দ্রুত আসিস। তিথি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে চলে গেল। বুলবুলের দিকে তাকালো তুন্না। তামাটে গায়ের রঙের এই পুরুষটিকে অপছন্দ করার কথা নয় কোনো মেয়ে। কালো বলেই তাকে অসুন্দর বলবে এই দুঃসাহস কারণে। ছেলেটার মাঝে যে স্নিগ্ধতা আছে তা বোধহয় শতাব্দীতে একজনের থাকে। এত সুন্দর মানুষটি হঠাৎ করে এতটা বিষণ্ণ হয়ে গেল কেন? কি দুঃখ তার? তুন্না বলল,